উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রিয় প্রণয়িনী সিজন 2। লিখেছেন জান্নাত নুসরাত, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 41। অনেকদিন পর দিয়েছে লেখিকা। নাসের মঞ্জিলে পরিবেশ তখনও রমরমে, খুশির ঢল নেমেছে বাড়িতে যেন আজ। এত বছরের অমানিসা কেটে গিয়ে এক চিলতে খুশির জোয়ারে ভেসেছে পুরো পরিবার। তাদের সেই খুশিতে ভাটা পড়ল না কোনোভাবেই, যেন তা আরও দ্বিগুণ হয়ে উঠল। রুমানা খাতুন পুরো পরিবার সহ এসেছেন। গত 5 বছরে অনেক কিছু বদলিয়েছে। তুলি আর পলিরও বিয়ে হয়ে গিয়েছে। স্বামী সন্তান নিয়ে তারা এখনও বাহিরে সেটেল, সুখে সাংসারিক জীবনে কাটাচ্ছে। সবার মধ্যে আরুষের জীবনটাই যেন বিশৃঙ্খলায় মোড়ানো ছিল। এখন আরুষের জীবনটাও সুসজ্জিত, সুশৃঙ্খল হয়ে উঠলেই হলো। অতিথি বলতে তেমন আর কেউ নেই। নুসরাতের নানা বাড়ির লোকে আসেনি আজ, আগামীকাল আসবে। রোমানা খাতুন আসার পরে আপ্যায়নে লেগে পড়লেন সবাই। দুহাতে নাস্তার আয়োজন করতে শুরু করলেন। নাজমিন বেগমের মুখের ওপর থেকে হাসির দুধটি যেন ঝরছেই না। ড্রয়িং রুমে লাগানো বড়সড় ফ্যামিলি ফটোটা সরিয়ে ফেলেছিল ইসরাত। নুসরাতের অ্যাক্সিডেন্টের পরে যেটা দেখলেই আরও বেশি তার কথা মনে পড়তো, তাই তা আবারও আহান এনে নিজ উদ্যোগে তার জায়গায় লাগিয়ে দিয়েছে। সুফি খাতুন পা তুলে বসেছিলেন চেয়ারের ওপরে। খোঁজ গল্পে ব্যস্ত ছিলেন রোমানা খাতুনের সাথে। আগের গল্পগুলোই করেছিলেন। এবার আরশ নুসরাতের কথা আসতেই সামান্য বিরক্তি প্রকাশ করলেন তিনি। ব্রিটিশ নয় পূর্ণত কণ্ঠে বললেন, সেই যেহেতু এক হবে তাইলে এত নাটক সাজানোর দরকার কী ছিল? দুটো দুটোকেই পছন্দ করে, ভালোবাসা আছে, তাইলে সেসব মানতে এত নারাজি কেন? যেন জাত কমে যাবে অল্প অনুভূতি প্রকাশ করলে। বুঝলাম আরশ ব্যাটা মানুষ, চাপা স্বভাবের, কিন্তু মানুষ হয়ে তো চাপা স্বভাবের। তারা তো এত সহজে ভালোবাসার কথা স্বীকার করে না। পুরুষালী ব্যাপারই ব্যাপার স্যাপার আছে সেখানে। কিন্তু তুই তো মেয়ে মানুষ, সারাদিন পকর পকর করতেই থাকিস। তুই বলে দিলেই তো হতো। এত চাপা স্বভাব অনুভূতির ব্যাপার এদের। ভাবতেই আমার বিরক্তি লাগছে। মেয়ে মানুষ হবে খোলা বইয়ের মতো, জামাই মানুষের কাছে সঁপে দিবে, নিজেকে প্রকাশ করবে। তুই তা না করে ভাব দেখাস। দেখলে এবার কি হলো? দুটো জীবন থেকে 5টা বছর এমনি গেল। লাভ হলো কিছু? যদি দুটো মিলেমিশে থাকতো তাহলে এতদিনে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে যেত, বাচ্চাগুলো টুকটুক করে বড় হয়ে যেত। কি বলেন আপনি এই বিষয়ে বেআইন? রুমানা খাতুন মাথা দুড়ালেন। সুফি খাতুন মুখে পান সুপারি ঢুকালেন। টেবিলে বসে নুসরাতের দিকে তাকালেন দুজনে একসাথে, যে মাথা ফেলে শুয়ে আছে। রুমানা খাতুন বললেন, বিয়ের অনেক বছর হয়েছে, তাড়াতাড়ি এবার সুখবর দিও। নুসরাত চোখ তুলে তড়াক করে তাকালো, ব্রু উপরে তুলে জিজ্ঞেস করলো, কিসের সুখবর? সুফি খাতুন হাত দিয়ে নুসরাতের বাহুতে থাপ্পড় মারলেন। মুখ পুরি, সুখবর বুঝিস নাকি? না বুঝি না, তুমি বলো কিসের সুখবর? রুমানা খাতুন বললেন, নাতের ঘরের পতির। এটা আর এমন কি বিষয়? আগামীকালের ভেতরে এনে দেব। সুফি খাতুন অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিভাবে? অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করে এনে দেব। রুমানা খাতুন বললেন, ওভাবে কে চাইছে? আমি আরশের ঔরসজাত সন্তান দেখতে চাচ্ছি। আড়মোড়া ভেঙে উঠে বসল নুসরাত। বসার ধরন খুব একটা ভালো লাগে না। গায়ে এখনও লেহেঙ্গা, দুবারটা কোথায় আছে বলা মুশকিল। চুলগুলো পাখির বাসার মতো মাথার মধ্যে ঝাঁক বেঁধেছে। গলার আওয়াজ নিচে নামিয়ে রোমানা খাতুনের উদ্দেশ্যে বলল, আমার কাছে চাইছেন কেন? আপনার বড় নাতির বউয়ের কাছে চান। বিয়ের তো কম দিন হলো না। আমার বাবা এখন এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। সুফি খোঁচা মারলেন সূক্ষ্ম কণ্ঠে। ইন্টারেস্ট নাই বলতে বলতে দেখবি বছর করতে না করতেই আরও একটা কোলে দিয়া দিছে। নুসরাত ভেঙচি কাটল, বললেই হলো, আমার অনুমতি ছাড়া একটা বাচ্চাও হবে না। রোমানা খাতুন বললেন, তার সময় হলে দেখা যাবে। সুফি খাতুনের নুসরাতের দিকে চাপলেন, চোখে মুখে দুষ্টুমি। নুসরাত সরে গেল দৌড়ে। উনি আরও বেশি করে এগোলেন, বললেন, শোন, বাসন নিয়ে কিছু কথা বলি তোকে। নুসরাত সরে গেল আরেকটু, বলল, শুনতে ইচ্ছুক নয়। আরে শোন, এসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আগে ভাগে পরামর্শ নিতে হয়। তোমার নাতিকে দাও গিয়ে। দূর, ওসব ওকে বলার আছে নাকি? আয় তোকে শিখিয়ে পড়িয়ে দেই। নুসরাত সরতে চাইলেই সুফি খাতুন চেপে ধরলেন তাকে। রোমানা খাতুনকে বললেন, বেআইন, ওই দিক থেকে এসে চেপে বসুন, একটু পরামর্শ দেওয়া জরুরি। এমন তিরিং করা মেয়ে মানুষকে। রোমানা খাতুন ঘুরে এসে বসলেন নুসরাতের ওপাশে। পেছনে এসে দাঁড়ানো আমিরাকে খেয়াল করলেনই না কেউই, যে কান পেতে দাঁড়িয়ে আছে কথা শোনার আশায়। নুসরাত উঠতে চাইলেও চেপে ধরে দুজনে রাখল তাকে। তক্ত মেয়েলে গলার শটটা ভাসল। আরে ভাই, কি বলবো? কি বলবে আমাকে? আমি জানি ভাই, এরা কারা? একজন অ্যাডাল্ট মেয়েকে বসে বাসা সম্পর্কে জানাচ্ছে। সরুন। সুফি খাতুন ছড়লেনই না, উল্টো চেপে ধরে বিস্তারিত বলতে শুরু করলেন। নুসরাতের মুখ দেখে বোঝা গেল সে বিরক্তিতে ফেটে যাচ্ছে। দীর্ঘ 10 মিনিট বাসর সম্পর্কে আলোচনার পর গলার আওয়াজে আরও নিচে ঝাঁকালেন সুফি খাতুন। আশপাশ তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা, কিন্তু পিছু দেখতে ভুলে গেলেন। নুসরাত থামানোর প্রচেষ্টা চালালো অনেক, তবুও থামাতে পারল না। দুই বাসর বিশেষজ্ঞদের
স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কথা বলতে লাগলেন অনায়াসে। নুসরাতের বমির উদ্রেক হলো। চোখ দুটো বুজে ছিছি করে উঠল। রোমানা খাতুন শেষে কিছু একটা বলতেই আর কলাধঙ্করণ করতে পারল না সে। পেট চেপে ধরে ওয়াক ওয়াক করে উঠল। ঠেলে সরিয়ে বের হতে যাবেই তার মধ্যেই দেখা গেল ডাইনিং স্পেসে বসে থাকা বেসিনে হড়বড়িয়ে বমি করছে আমিরা। নুসরাতের নিজের অবস্থা শোচনীয়, চোখ দুটো লাল হয়ে আছে, বারবার পেট ঠেলে বমি চলে আসছে। সে নিজেও ছুটল ওপরের দিকে। পেছনে বসা সুফি খাতুন আফসোসের সুরে বললেন, এদের কি হবে আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রী অন্তরঙ্গ বিষয়ের কথা শুনে এভাবে কেউ বমি করে ভাসায়, আশ্চর্য আশ্চর্য। রুমানা খাতুন ঠোঁট টিপে হাসছিলেন। সুফি খাতুন বললেন, আশা ছেড়ে দিন, এত তাড়াতাড়ি আরও সেই ঐরসটার সন্তান আসবে বলে মনে হচ্ছে না। রোমানা খাতুনও একই স্বরে বললেন সুফি খাতুনকে, আপনিও আশা ছেড়ে দিন, আপনারও আহানের ঐরসটার সন্তান এত তাড়াতাড়ি আসছে না। অবস্থা ভালো না। ঘড়ির কাটায় 8:32। আমিরার তখন বমি করতে করতে অবস্থা নাজেহাল। রোহানি বেগম বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে দেখে এগিয়ে গেলেন দৌড়ে। হাইপার হয়ে শুধালেন, আরে আরে কি হয়েছে, এই অবস্থা কেন তোর? আমিরা উত্তর দেওয়ার সময়টুকু পেল না, অনবরত বমি করেই চলল। চেয়ারে বসে আরাম করে পান সুপারি খাওয়া সুফি খাতুন বললে, মনে হয় সুখবর আসতে চলেছে। সৌরভী কিচেন থেকে গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল, কার? আপনার? চেতে গেলেন বয়স্কা, বললেন, চুপ, আমার আসবে কেন? আমার কি এখন সময় আছে? আমিরা টু শব্দটি করল না, মুখে পানি ছিটে দিল। রোহানি বেগম তাকে সোফার উপরে বসিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমিরা, পেট খারাপ করেছে? আমিরা উত্তর দেয় না। সুফি খাতুনি বললেন, জামাই আদর সম্পর্কে বলছিলাম, বিস্তারিত শুনে এই নিয়ে এইভাবে বমি করছে। সুফি খাতুন থামলেন। রোহানি কিছু বলবেন, তাকে থামিয়ে দিয়ে পরপর আবারও বলেন, বয়স কত তোর? বিয়ে হয়ে বাচ্চা হওয়ার সময় এসে যাচ্ছে, এখনও এসব বিষয় নিয়ে বমি করে ভাসাচ্ছিস? আমার তো এমন করলাম না কখনো। ঝর্ণা বেগম শাড়ির আঁচলটা হাত দিয়ে মুছে এগিয়ে আসলেন, বললেন, ফুপি, সবার মস্তিষ্ক তো একরকম হয় না। আমি আপনি বিষয়টা যত সহজে মেনে নিয়েছি ততটা সহজে অন্য কেউ মেনে নিবে না, এমন ধারণা রাখা ভুল। সবার গ্রোথ তো আর সবার সমান না। ঝর্ণা বেগমের কথা বলার মধ্যেই চোখ মুখ উল্টে বমি করে ভাসিয়ে দিল আমিরা ড্রয়িং রুম। ওপর থেকে ভেসে এলো নুসরাতের ও এক শব্দ। ঝর্ণা বেগম রোহানিকে পরিষ্কার করার কথা বলে আমিরাকে নিয়ে ছুটলেন সৈয়দ বাড়িতে। গা ছেড়ে দিয়েছে মেয়েটা। বাড়ির সদর দরজা ঠা করে খোলা। বাড়িতে কারো নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে না, তাই সদর দরজা খোলা নিয়েই মাথা ঘামালেন না। আমিরাকে তার রুমে পৌঁছে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে আসো, যাও, আমি নিচে আছি, ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দাও, দেখবে মন ফ্রেশ হয়ে গিয়েছে, উল্টাপাল্টা চিন্তা বের হয়ে গিয়েছে। আমিরা শুনল কথা। ঝর্ণা বেগমই তোয়ালেটে এনে দিলেন। বাথরুমের দরজা ভেরানো ছিল। ভেতরে ঢুকেই দরজা ছিটকানি লাগিয়ে দিল আমিরা। কাপড় রেখে যেই ঘুরল দেখলো চোখ বুজে বাচ্চা বেহান শুয়ে আছে, শেষ বাজাচ্ছে নিজ বনে। খেয়াল নেই আমিরা দাঁড়িয়ে। রোমানা খাতুনের ফিসফিস করে বলা কথাটা আবারও বেজে উঠল তার কানের কাছে। গভীর কণ্ঠস্বরটা যেন প্রতিধ্বনিত হচ্ছে, স্বামী যখন ধীরে ধীরে সান্নিধ্যে এগিয়ে আসবে তখন তোমাকেও। আমিরা তড়াক করে চোখ মেলে তাকালো, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। আহান যখন দেখলো তার দিকে তাকিয়ে ভূতের মতো ভয় পাচ্ছে আমিরা, সে নিজেও চোখ মুখ কুচকে তাকালো। বারটা তেপে উঠে একবার বাড়িতে যাবে। আমিরা নিষেধ করলো, আগাবেন না। আহান কান তুলল না। বারটার থেকে উঠে দুপা আগালো ধূপধাপ করে। এর মধ্যেই ধরাম করে শব্দ হলো। অবাক হওয়ার সময় পেল না আহান। সেন্সলেস হয়ে বটল গ্রিন কালার টাইলসের মেঝেতে পড়ে গিয়েছে আমিরা। হাত পা কাঁপছে তার থরথর করে, ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে। আহান কপাল কুচকে ছোটোখাটো অবচেতন দেহটা কোলে তুলে নিল। মেঝে ভিজে থাকায় কাপড় ভিজে গিয়েছে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে তাকিয়ে থেকে নিচেই শুইয়ে দিল বিছানায়। ওনা বাথরুমের মেঝেতে পড়ে গড়াগড়ি খেলো, সাথে আমিরার গায়ের বাকি কাপড়গুলো গড়াগড়ি খেলো বাথরুমের মেঝেতে। নুসরাত লেহেঙ্গা খুলে ফেলে রেখেছে বিছানার ওপরে। সারা গায়ে তার ব্যথা হয়ে গিয়েছে, লাল লাল স্ক্র্যাচ পড়ে গিয়েছে স্কিনে। হিটার অন করে বিছানায় গা এলিয়ে দিতেই নাসির সাহেবকে দেখা গেল দরজার সামনে। বাবাকে দেখেই নুসরাত উঠে বসলো। হুইল চেয়ার ঠেলে ভেতরে আসলেন নাসির সাহেব, বললেন, শরীর খারাপ লাগলে শুয়ে থাকো, কম দখল চায়নি তো। নুসরাত তবুও উঠে বসলো, শুনল না। নাসির সাহেব বেডের পাশে এসে দাঁড়ালেন, ঠোঁটে হাসি। নুসরাতের শীর্ণ মুখ হাত দুটো মুঠোয় পুড়ে হাসলেন। বিগলিত সেই হাসি দেখে নুসরাত নিজেও হাসলো। নাসির সাহেব বললেন, তুমি খুশি তো নুসরাত? নুসরাত উত্তর দিল না, তাকিয়ে রইল বাবার দিকে। নাসির সাহেব বললেন, আমার এখনো বিশ্বাস হয় না তুমি বেঁচে আছো ভাবলেই আমার শ্বাস বন্ধ হয়ে আসে খুশিতে। কেন যেন মনে হয় এটা স্বপ্ন। ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো আমার স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বাস করাই কঠিন। নাসির সাহেব মুচকি হাসি দিলেন মাথা ঝুঁকিয়ে, বললেন,
আমি তো জানতাম আমার ইসরাত চাপা স্বভাবের, সে নিজের অনুভূতি স্বীকার করতে লজ্জা পায়। কিন্তু আমার নুসরাত তো এমন না, সে তো অনায়াসে যা ইচ্ছে তাই বলে দিতে পারে। তাহলে তুমি এত চাপা স্বভাবের হলে কিভাবে? নিজের মনের ভেতরে কেন এত চাপে রাখলে? নুসরাত উত্তর দিল না, শুধু হাসল। নাসির সাহেব নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলেন শীর্ণ হাত জোড়া। কথা দাও, আর কখনো কথার ভেতরে চেপে রাখবে না। নুসরাত এক হাত রাখলো নাসির সাহেবের হাতের উপরে। ইসরাত এগিয়ে আস্তে আস্তে টিটকারি মারল। বা, আমাকে ছাড়া এখানে বাবা মেয়ের আবেগপূর্ণ কথা হচ্ছে? আমাকে ভুলে গিয়েছেন আপু? নাসির সাহেব ইসরাতের কথায় শব্দ করে হাসলেন, বললেন, তোমার কথা আমি কিভাবে ভুলবো বলো? তোমার জন্য প্রথমবার আমি বাবা হওয়ার অনুভূতি জানতে পেরেছি। তুমি তো আমার মতো একজন বাবার কাছে বিগ অ্যাচিভমেন্ট। তুমি ছাড়া আমি কেউ না নুসরাত। ইসরাত ইসরাত এসে বসলো বিছানায়। নাসির সাহেব বললেন, আমি চাইতাম তোমরা ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। ছোটবেলায় তোমাদের কি বলতাম আমি? ইসরাত নুসরাত একসাথে বলে উঠল, ভদ্রমহিলা হয়ে ওঠো, ভদ্রমহিলাদের মতো আচরণ করো। নাসির সাহেব বললেন, কেন বলতাম এই কথা আমি জানি না, তবুও চাইতাম তোমরা ভদ্রমহিলা হয়ে ওঠো। ইসরাত ভদ্রমহিলা হয়ে উঠলো, নুসরাত হয়তো হয়ে ওঠেনি। আমি মেনে নিয়েছিলাম, হয়তো এটাই তোমার বিশেষত্ব। সবাই ভদ্রমহিলা হয়ে উঠলে তো আর হবে না, কেউ দাসীপনা করতে হবে। সেই দাসী মেয়েটা হয়ে উঠেছিলে তুমি। তোমাকে নিয়ে হাজারো বিষাদ সবার মনে থাকলেও আমার কিছু যায় আসে না। হাজার খারাপ হলেও তুমি আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমার জীবনের অমূল্য সম্পদ। আমি যখন তোমার ছবি টিভির স্ক্রিনে ভেসে উঠতে দেখি, তখন সফল ব্যবসায়ী হিসেবে আমার বুক গর্বে ফুলে ওঠে। তুমি সবার কাছে খারাপ হলেও তুমি তোমার বাবার কাছে খারাপ না। তুমি সেরা, তুমি সবার সেরা। কখনো তুমি কষ্ট পেও না। আমি চাই দুনিয়ার সব সুখ তুমি আর ইসরাত পাও। তোমরা দুজন আমার হৃদয়ের এক অংশ জুড়ে আছো। তোমাদের কিছু হলে আমি ভেঙে চুরমার হয়ে যাব। কখনো কষ্ট পেলে ভুল কাজ করবে না, কখনো খারাপ কাজ করবে না, নিজের সাথে নিজেকে আঘাত করবে না। কষ্ট পেলে বাবার কাছে চলে আসবে। কেউ ভালো না বাসলে জানাবে বাবা তোমাদের খুব ভালোবাসে। তোমরা না থাকলে বাবার জীবনটা রঙহীন। বাবা তোমাদের ভালোবাসে। তোমাদের ছাড়া তার এই পৃথিবীটা পানছে। সে তোমাদের ছাড়া এক মুহূর্ত শ্বাস নিতে পারে না। তোমরা ছাড়া আমার আর কেউ নেই, বুঝেছো? কেউ নেই। নুসরাতের হাতটা আরো শক্ত করে মুঠিতে চেপে ধরলেন, বললেন, তুমি তুমি আর কখনো নিজে থেকে নিজেকে আমন্ত্রণ জানাবে না। যাই হয়ে যাক না কেন, একবার ভাগ্যের জোরে বেঁচে ফিরেছ, তাই বলে আরেকবার আল্লাহ তোমাকে সেই সুযোগ দিবে বলে তার নিশ্চয়তা কি? যেখানে নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেখানে ভাগ্যের কি বিশ্বাস? বলেও তুমি কোনো পদক্ষেপ নিবে না, যেচে পড়ে বিপদে ঝাঁপ দিবে না। শুনেছ বাবার কথা? না শুনলে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তোমরা ছাড়া বাবার কেউ নেই। আমার সব তোমার দুই বোন। তোমাদের মুখে চেয়ে আমি বেঁচে আছি। তোমাদের কিছু হলে আমি কি হবে? হেলাল সাহেব, সোহেব সাহেব, শাহেদ সাহেব নামাজ শেষ করে নাসির মঞ্জিলে প্রবেশ করতেই ঝড়ের গতিতে কেউ একজন এসে জড়িয়ে ধরল তার গা। অবাক হওয়ার সময় পেল না ভদ্রলোক। দুপা পিছিয়ে গেলেন, চোখে মুখে বিভ্রান্তির ছাপ। এত বছর পর ছেলে নিজ থেকে এসে জড়িয়ে ধরায় মস্তিষ্ক অস্বাভাবিক কিছুটা। সোহেব সাহেব হেসে ফেললেন, ঠাট্টা করলেন, বউপার খুশিতে আজমল আলীর ছোট নাতি কি পাগল হয়ে গেছে? আরও একবার পাগল কারোর থেকে ঘুরে আসতে চান? আরশের কাছ থেকে দ্বিতীয় উত্তর আসলো স্বাভাবিকের তুলনায় একটু দেরিতে। বাবাকে জড়িয়ে রেখেই বলল, দ্বিতীয়বার পাগল কারোতে যেতে সমস্যা নেই, যদি নুসরত নাসির আমার সাথে যায়। সোহেব সাহেব পিঠ চাপড়ে দিলেন। হেলাল সাহেব তখনও শোকে। এত বড় ঝাটকা মেনে নিতে পারছেন না তিনি। ওনাকে আরেকবার ঝাটকা হয়তো নুসরাতে দিল, আর সরে দাঁড়াতেই নুসরাত এসে জড়িয়ে ধরল। দ্বিতীয়বারের মতো ঝাটকা খেয়ে শক্ত হয়ে গেলেন তিনি। নুসরাত শুধালো, বড় বাবা, আপনাকে একটা চুমু খেতে পারি? ভদ্রলোক নিজের উচ্চতায় খাটো মেয়েটার দিকে তাকালেন, চোখ দুটো বিস্ময়। তাকে চূড়ান্ত থেকে চূড়ান্ত পর্যায়ে বিস্ময় পৌঁছে দিয়ে নুসরাত অনুভূতির তুয়াক্কা না করে ক্লিনশেপ করে রাখা গালে চুমু বসালো শব্দ করে দুটো। হেলাল সাহেবের থেকে দূরে সরে আস্তে আস্তে প্রশ্ন করলো, কি স্কিনে অ্যাপ্লাই করেন? এত ভালো স্কিন। খ্যাক করে উঠলেন তিনি, কি ব্যবহার করব? কিছুই করি না। শহীদ সাহেব বললেন, আর সে বিয়ে উপলক্ষে আজ সকালে আমি নিভিয়া লাগাতে দেখেছি ডোলে ডোলে। হেলাল সাহেব চোখ পাকালে তাকালেন, বললেন, হ্যাঁ বললেই হলো, লাগিয়েছি। তুই চোখে দেখেছিস ঠিক মতো? আমার স্কিন এমনিতেই ভালো, কিছু লাগাতে হয় না। হেলাল সাহেব কথা শেষ করতেই লিপি বেগম এসে হাজির হলেন। তারা দিলেন সবাইকে, খাবার খেতে বসো, অনেক রাত হয়েছে। হেলাল সাহেব ভাববেন নুসরাত এই দৌড় দিবে খাবার টেবিলের দিকে, হামলে পড়বে খাবারের উপরে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সে দৌড়ানো না, তার মতো হেঁটে গেল ডাইনিংয়ের দিকে। নাসির সাহেব হুইল চেয়ারে নিয়ে এসে দাঁড়ালেন। পেছনে ইসরাত দাঁড়ালো। নাসির সাহেবের সাথে চোখাচোখি হতে অপরাধ বোধে চোখ সরিয়ে নিলেন ভদ্রলোক। শহীদ সাহেব হেলাল সাহেবের পাশ ঘেঁষে যেতে যেতে বললেন, অনেক বছর তো হলো রাগ অভিমানে, এবার এসব শেষ করুন। রাগ অভিমান ভালো কিছু বয়ে আনে না, সম্পর্ক শেষ করে দেয় গুরু থেকে।
আপনি নিজেও জানেন মেজো ভাইয়ের কখনো দোষ ছিল না। আপা যদি এই বিয়েটা পড়াতেন তাহলে উনি তো বলতেনই না, কখনো আবদারও রাখতেন না। আপা বিয়ে পড়ালেন, আপনি ভাইকে বের করলেন বাড়ি থেকে, ভাই চলেও গেল, আজ পর্যন্ত ও বাড়িতে পা রাখেননি। আম্মা মারা গেলেন তবুও উনি গেলেন না। আপনি না হয় এবার এগুলো মিটমাট করুন। বাচ্চাগুলো বড় হয়েছে, তাদের এখন সংসার হবে, কিছুদিন পর জাহিন আরশের ঘরে সন্তান আসবে, আপনাদের দুইজনের নাতানাতি আসবে। তারা এসে দেখবে কি নানা দাদা কথা বলে না একে অপরের সাথে। আর কতদিন এসব, এভাবে জীবন চলে না কখনো। বড় ভাই, রাগ কোচ্ছা রাখুন, এসব আর কতদিন চেপে রাখবেন? হেলাল সাহেব সোহেদ সাহেবের কথার উত্তর দিল না, এক পা দুপা করে আগালেন নাসির সাহেবের দিকে। নাসির সাহেব এতক্ষণ তাকিয়েছিলেন, এবার চোখ সরিয়ে নিলেন। হেলাল সাহেব দাঁড়ালো না তার সামনে, চোখাচোখি হলো দুজনের, টু শব্দটিও বের হলো না দুজনের মুখ দিয়ে। অনেকক্ষণ চেয়ে রইলেন। ঘড়ি কাটা সেকেন্ডের কাটা থেকে মিনিটের কাটা গিয়ে ঠেকলো। দুই ভাই তখনও তাকিয়ে, বহু বছরের রাগ অভিমান অভিযোগগুলো পানি হতে সময় লাগলো। ইসরাত নাসির সাহেবের হাত চেপে ধরতেই তিনি উঠে দাঁড়ালেন, তার গায়ে ভর দিলে। এহেলাল সাহেবের দুহাত মেলে ধরতেই অনেক বছর পর দুই ভাই গলা মিলালেন, বুকে জড়িয়ে ধরলেন একে অপরকে। ভাইদের মিলনমেলা দেখে সবাই নির্বিশেষে চোখে, বাড়ি মহিলাদের চোখে পানি দেখা গেল। ইসরাত তখনও বাবাকে ধরে রেখেছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে লাঠিসহ। জাইনকেও দেখা গেল তাদের পাশে দাঁড়ানো। নুসরাত টেবিলের ওপরে এক টাং তুলে বসে আবারও তা নামিয়ে বসলো। আগের স্বভাব এখনো পাল্টায়নি, সময় লাগছে অনেক কিছু বদলাতে। গরুর গোস্ত এক টুকরো মুখে ঢুকিয়ে চিবলো আরাম করে, তারপর আরেক টুকরো। দুজনে জড়িয়ে ধরে দুঃখ বিলাস চলল অনেকক্ষণ। নুসরাত এত ইমোশনাল দৃশ্যপট মেনে নিতে না পারাই চোখ সরালো, সরিয়ে প্লেটে নিজের জন্যই খাবার বাড়তে লাগলো। এর মধ্যে একে একে এসে বসতে দেখা গেল বাড়ির সবাইকে। হেলাল সাহেবের এক পাশে নাসির সাহেব, অন্য পাশে ইসরাত, ইসরাতের পাশেই জাইন বসেছে। নুসরাত নিজের মতো করে এক কোণে বসা, সে কারো দিকে ধ্যান দিল না। খাবার খাওয়ার সময় কারো কেন্দ্রবিন্দু হতে চায় না সে। তার ডান পাশে চেয়ার টেনে বসলো আরস, বা পাশে ইরহাম। আহান আর আমিরাকে খাবারের টেবিলে আশেপাশে দেখা গেল না কোথাও। রুমানা খাতুন বসলেন হেলাল সাহেবের মুখোমুখি চেয়ারে। খাবার বেড়ে দিলেন আজ হেলাল সাহেব, সবাইকে উদ্দেশ্য করে বললেন, ঝর্ণা, নাজমিন, রোহানা, লিপি, তোমরাও বসে যাও। সবসময় ফাঁকা থাকা ডাইনিং টেবিল ভরপুর হয়ে উঠল। চেয়ার কম পড়ায় অনেকে বসলেন সোফার ওপরে। সুবি খাতুন আরশকে ডিঙ্গিয়ে নুসরাতের দিকে গেলেন, জিজ্ঞেস করলেন, কি বলছি মনে আছে? নুসরাত দাঁতে দাঁত চেপে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আরশ নুসরাতের হাত থেকে চামচ দিয়ে প্লেটে ভাত বেড়ে দিল প্রথমেই। জিজ্ঞেস করলো, আর দিব? নুসরাত মানা করতে আর নিবে না। গরুর গোস্তের পাটিটা টেবিল থেকে টেনে আনল সে। নুসরাতের প্লেটে গোস্ত তুলে দিতেই সুবি খাতুন বললেন, একদিনেই দেখি বইয়ের গোলাম হয়ে গেলি। আরশ ব্রু উঁচিয়ে বলল, গোলাম? শুধু গোলাম দাদি? তাহলে তুই বইয়ের পালতু কুত্তা হয়ে যেতে চাস? হলে সমস্যা কোথায়? বিয়ে হতেই মাথায় চড়াচ্ছিস ডুগডুগিটাকে, মাথায় তবলা বাজাবে। বাজলে সমস্যা কোথায়? বাজাক না, আমার মাথায় তো বাজবে। সুবি খাতুন কিছুটা একটা বিড়বিড় করে মুখ ফিরিয়ে নিলেন। আরশ আলগোছে মাংসর এক পিস নিয়ে নিজের মুখে ঢোকালো। নুসরাতের উদ্দেশ্য বলল, স্পাইস বেশি। আর দেব? খেতে পারবি? সমস্যা নেই, দিন। শিওর তো খেতে পারবি? নুসরাত নাক মুখ চুড়োই তুলল। আরশের আশিক টাইপ কাণ্ড দেখে সে মেনে নিতে কষ্ট হলো, মাথা ঘুরাতে শুরু করলো, তবুও নিজেকে সামলে বলল, হ্যাঁ খেতে পারবো, আপনি দিন। হেলাল সাহেব বললেন, শাহেদের মেয়েটার বিয়ে দিতে চাচ্ছে শাহেদ, ভালো কোনো ছেলের সন্ধান থাকলে দিস তো নাসির। হেলাল সাহেবের কথায় জড়তা নিয়ে তাকালেন নাসির সাহেব। দীর্ঘদিনের দূরত্ব দুজনের মধ্যে জড়তা এসে গিয়েছে, সময় নিয়ে বললেন, ঠিক আছে। সোহেব সাহেব আগ বাড়িয়ে বললেন, সৌরভের ভাই তো আছে, আমাদের সোসাইটি দেখতে পারেন। ছেলেটা ভদ্র সভ্য, বিভিন্ন অর্গানাইজেশন হয়ে ইভেন্টের হোস্টের কাজ করে, বেতনও ভালো, কোয়ালিফাইড ছেলে একটা। আপনি চাইলে কথা বলতে পারেন নিজাম চাচার সাথে। কথা শেষে সোহেব সাহেব সরাসরি সৌরভীর দিকে তাকালেন। সে মাথা ঝুঁকিয়ে খাচ্ছিল। কি বলো তুমি মা, তোমার কোনো সমস্যা আছে এ বিষয়ে? সৌরভী মাথা তুলে তাকালো তড়িঘড়ি করে। সুপি খাতুন ফোরন কেটে বললেন, ও ছোট মানুষ, ও বুঝবে এসব বিষয়ে। সোহেব সাহেব বললেন, পপি, ওর অনুমতি নেওয়া জরুরি, যেহেতু ওর ভাইয়ের বিষয়ে কথা বলা হচ্ছে। ছোট মানুষ বড় মানুষ বলতে কিছু নেই। নুসরাত, ইসরাত, আহান, মোমো, ইরহামের যেমন সব বিষয়ে অনুমতি নেওয়ার হয়, তেমনই ওর অনুমতি নেওয়াটা জরুরি। বাড়ির বউ হিসেবে ওর একটা মতামত নেওয়া আরও বেশি জরুরি। সৌরভী অপ্রত্যাশিত প্রশ্নে সামান্য ভড়কিয়েছে, তাই তুতলিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ভালো বোঝেন। এবার রুহানি বেগম কথা তুলেন, বললেন, ভাবি বলছিলেন মোমোর কথা। লিপি বেগম জিজ্ঞেস করলেন, কোন ভাবি? খোলসা করে এবার ভদ্রমহিলা বললেন একসাথে সব কথা। ওনার নাকি মোমোকে মাহাদির জন্য পছন্দ ভীষণ। এখন ছেলে মেয়ে রাজি থাকলে কথা আগানোর কথা ভাবছেন।
মোমোরও তো অনেক বয়স হয়েছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। মাহাদিও চোখের সামনে বড় হয়েছে, ওদের বিয়ে দিয়ে দিলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। মোমো কিছু বলতে যাবে, ঝর্ণা বেগম চোখ পাকিয়ে থামিয়ে দিলেন। হেলাল সাহেব বললেন, আগের বারও তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম, মোমো রাজি হয়নি, এবার রাজি হবে তো? ওরা রাজি না হলে তো আর জোর করে বিয়ে দেওয়া যাবে না, মতের বিরুদ্ধে। ঝর্ণা বেগম ঝটপটি বললেন, ও রাজি হবে না কেন? আপনারা তো ওর ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন, আপনারা যা সিদ্ধান্ত নেবেন ও তাই মেনে নেবে। হেলাল সাহেব মোমোর দিকে তাকাতেই সে অসহায় চোখ দুটো লুকিয়ে ফেলল। অনুমতি নেওয়ার ভঙ্গিতে হেলাল সাহেব শোধালেন, আমি কথা আঁকাবো মোমো? মোমো না করার জন্য তৎপর থাকলেও চেপে গেল। এর আগে মগজধোলাই করেছেন দুই চা মিলে তার। ছোটবেলার আত্মকাহিনী শুনিয়েছেন, কিভাবে পেলে পুষে তাকে বড় করেছেন। এখন বড় হয়ে তাদের কথা না শুনলে সে তো প্রমাণ করে দিবে ভাগনা কুটুম হারাম হয়। সেই ইমোশনাল ব্ল্যাকমেইলে নরম হৃদয়ের মোমো মাথা তোলারও ওপর নিচ বলল, আপনারা যা ভালো বুঝে সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব। আর কোনো দ্বিমত নেই। সোহেব সাহেব শুধালেন, কোনো পছন্দ আছে? মোমো দুপাশে মাথা দোলালো। সবাই হাসি হাসি মুখ করে সরিয়ে নিল তার থেকে দৃষ্টি। অতঃপর আলোচনায় ব্যস্ত হলো কিভাবে কথা পারবে শাহিদ খানের সাথে বিষয়টা নিয়ে। ড্রয়িং রুমে থাকা ঘড়ির শব্দটা জানিয়ে দিল প্রায় 1টা বেজে গিয়েছে। একে একে সবাই ঘুমানোর এবার প্রস্তুতি নিতে শুরু করলো। নুসরাতের চেরি ফল খাচ্ছিল। সোহেব সাহেব আজমির তার হাতের মুঠোয় ক্যাশ কিছু টাকা ধরিয়ে দিলেন। চোখ তুলে সে টাকাতেই বললেন, ক্যাশ নেই আর, এগুলোই ছিল। হঠাৎই তো সব হলো। নুসরাত তাদের টাকাগুলো গুনে দেখলো, 15,000 টাকা। খুচরো আরও কিছু পয়সা আছে, সেগুলো হিসাব শেষে নিচের পকেটে পুরে রাখলো। হেলাল সাহেবকে জড়তা নিয়ে একবার নুসরাতের দিকে তাকাতে দেখে গেল, আবারও চোখ ফিরিয়ে নিলেন তিনি। এরপর এগিয়ে গেলেন সময় নিয়ে হেঁটে। কার্ড এগিয়ে দিলেন তার দিকে। ব্রো উঁচিয়ে নুসরাত তাকাতেই বললেন, সালামি তোর। কত টাকা আছে? কার্ড হাতে নিতে নিতে শুধালো সে। হেলাল সাহেব বললেন, নিচে চেক করে নিস। বলা শেষে নিচেও চলে গেলেন। রুহানি বেগম আর ঝর্ণা বেগম তাড়া দিলেন সবাইকে ঘুমাতে যাওয়ার জন্য। সৌরভীর উদ্দেশ্যে বললেন, সৌরভী যাও, ওকে ওর রুমে দিয়ে আসো। সৌরভী এগিয়ে এসে নুসরাতের হাত ধরতেই সে মারা করলো। হাত ছাড়িয়ে নিল আলগোছে। মেয়েটার হাতে থেকে বলল, সমস্যা নেই, আমি পারবো। সুফি খাতুন এগিয়ে আসলেন, কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, যা বলছি মনে আছে? ওই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে। চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। নুসরাত কপাল কুঁচকে তাকালো, বলল, তুমি বাসন নিয়ে পড়ে আছো কেন এভাবে? নির্লিপ্ত কণ্ঠস্বর বয়স্কার, তোর তো আর প্রথম পদক্ষেপে উঠাবে না, আমাকেই তো অভিজ্ঞতা হিসেবে তোদের পথ দেখাতে হবে। সুফি খাতুন আরও কিছু বলছিলেন, নুসরাত তার কথা কানেই তুলল না। ধপ পা ফেলে দৌড়ালো। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই দেখলো আশেপাশে আরস দাঁড়িয়ে, অন্য পাশে রোহানি বেগম দাঁড়িয়ে আছেন মূর্তির মতো। আরসের সাথে চোখাচোখি হতেই চোখ দূরে সরিয়ে নিল সে। সেকেন্ড কয়েক কাটলো। রোহানি বেগম বললেন, ঘুমটা দিয়ে বসো নুসরাত আম্মা, আরস আপা এসে ঘুমটা উঠাবে। নুসরাত তপ্ত শ্বাস ফেলল, নাক মুখ কুচকালো। কপালের পুড়ে যাওয়া অংশ যাতে এতে যেন আরেকটু গভীরভাবে দেখা গেল। তার নাক মুখ কোচকানোর ঠেকালো না। ভদ্র মহিলার নিকট নিয়ে গিয়ে বসালেন বিছানার ওপরে। লম্বা দোপাট্টা দিয়ে মুখের উপরে ঘোমটা দিয়ে দিলেন। রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, আরশ আপ্পা ঘোমটা তুলে ফেলুন তাড়াতাড়ি, বউয়ের চাঁদ মুখ দেখুন। দরজা আটকে দিতে গিয়ে দেখলো সৌরভী ইরহাম দাঁড়িয়ে। দুজনেই দিকেই ভ্রু উঁচাতেই ইরহাম বলল, কিছু বকশিস দিন ভাউ, এত কষ্ট করলাম আপনার বিয়ে নিয়ে। আরশ দরজা টেনে লাগাতে লাগাতে বলল, আগামীকাল দেব। ইরহাম মেনে নিল। সৌরভীকে বকল দাবা করে নিয়ে চলে গেল নিজেদের রুমে। দরজা আটকে এসে আরশ গায়ের পাঞ্জাবিটা খুলে রাখলো কাউচের ওপরে। গায়ে রইল শুধু ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। ধীর পায়ে নুসরাতের দিকে এগিয়ে গিয়ে বসলো। নুসরাত তখনই বলল, আরশ ভাই ঘুমটা তাড়াতাড়ি ওঠান, এত সময় নিচ্ছেন কেন আপনি? স্লো মোশনে আসছেন নাকি? আরশ নুসরাতের ঘুমটা উঠালো। মুখোমুখি বসে থাকায় চোখাচোখি হলো সেকেন্ড কয়েকের জন্য। নুসরাত ফট করে চোখকে দূরে সরিয়ে নিল। আরশ নুসরাতের দিকে ঝুঁকে আসলো, দুহাত রাখলো নুসরাতের দুপাশে। নিজের হাতের মধ্যে মেয়েলি দেহটা আবদ্ধ রেখেই কানের লতির দিকে ঝুঁকে গিয়ে ঠোঁট রাখলো সে। বিড়বিড় করে বলে উঠল, আমার বিশ্বাসই হচ্ছে না, তুই এখন আমার। নুসরাত নাসির এখন আমার। আমি নিজেকে কিভাবে একথা বিশ্বাস করাবো, তুই বল নুসরাত। নুসরাত মাথা সামান্য পেছনে সরিয়ে নিয়ে আরশের দিকে অদ্ভুতভাবে তাকালো। আরশ তখনও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাত কি বলবে খুঁজে পেল না। সে বিশ্বাস করতে পারছে না। তাহলে নুসরাত বিশ্বাস করবে কিভাবে? তার মুখ গম্ভীর করে ভাবনার মধ্যেই আরশ নিজে ঠোঁট চেপে ধরল তার নাকের। এক হাতে চেপে ধরল ঘাড়। হাতের আঙ্গুলগুলো অনায়াসে স্পর্শ করলো নুসরাত নাসিরের চুল। আরশকে চোখ বন্ধ করে তখনও বিড়বিড় করতে শোনা গেল, আমার বিশ্বাস হচ্ছে না, এটা তুই। যেন কোনো স্বপ্ন, ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে। এতটা শান্তি লাগছে কেন আমার বল? আরশ থামলো কয়েক সেকেন্ডের জন্য, তারপর ডাকলো, নুসরাত। নুসরাত আরশের কপালে চুট ছাড়া কিছুই দেখল না।
আরসকে ফিসফিসে জিজ্ঞেস করতে শোনা গেল, আমার কথা মনে হয়েছে তোর কখনো? না। আমার জন্য কেঁদেছিস কখনো? না। কাঁদিসনি? না। আরস চোখ খুলে নুসরাতের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। মেয়েটার নাক থেকে ঠোঁট সরিয়ে বিড়বিড় করে আওড়ালো, মিথ্যুক। পূর্ব। নাহিয়ান চোখ তুলে তাকালো। দৃশ্যপটে দেখা গেল রেস্টুরেন্টের ভেতরে আভিজাত্য মোড়ানো ডাক অনুসরণ করে সামনে তাকাতেই নুসরাতের দেখা মিলল। কারাগারের সেই শ্যাওলা পড়া দেওয়াল নেই, শিক নেই, আছে শুধু ট্রান্সপারেন্ট গ্লাস। রাস্তার বাহিরে চলাচলকৃত গাড়িগুলো দেখা যাচ্ছে। মাঝে মাঝে শব্দ ভেসে এসেছে রিকশার ক্রিং ক্রিং করে। ঠাট্টা করলো নাহিয়ান, আজ নামের বিকৃতি ঘটালেন না যে। গাড়ির কালো রঙের কোটটা রাখলো নুসরাত। চেয়ার টেনে বসার আগে নাহিয়ান উঠে তা বের করে দিল। নুসরাত টু শব্দটি করল না। ইন করে রাখা ছাদের একটা বোতাম খুলে ফেলল। এসি ঠান্ডা বাতাস নিমিষেই ঠান্ডা হয়ে আসলো শরীর। টেবিলের ওপরে রাখা পানি এক নিঃশ্বাসে খেয়ে তা আবারও রেখে দিল, শার্টের হাতা গুটিয়ে শুধালো, আবার কেন দেখা করার কথা বলে পাঠিয়েছেন? সময় নিন, একটু শ্বাস ফেলুন, তারপর বলছি। নুসরাত চোখের চশমা খুলে টেবিলের ওপরে রাখলো, টিস্যু দিয়ে মুছতে মুছতে পড়ল, সময় নেই পূর্ব, অনেক কাজ ফেলে রেখে এসেছি। কাজ পরেও করা যাবে, এত হাইপার হচ্ছেন কেন? মেইন টপিকে আসুন পূর্ব, এত সময় নিচ্ছেন কেন? পুরুষালী পুরো ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসল নাহিয়ান। বলল, আপনি জানেন আমি কেন আপনাকে আবার ডেকে পাঠিয়েছি? নুসরাত কপাল কুচকালো, চোখের আকার শুরু হয়ে আসলো নিমিষেই। দাঁড়িয়ে পড়ল তড়িৎ, কণ্ঠস্বরে আগের মতোই রইল, এই বিষয় ছাড়া আপনার আর কোনো কথা নেই পূর্ব? না, আমি আপনাকে বিষয়টা নিয়ে কথা বলতে মানা করিনি। সমস্যা কোথায়? সমস্যা নেই কোথায়? নাহিয়ানের কণ্ঠস্বর খানিকটা উঁচু উঠল, তাও সামান্য মাত্রার। বলল, আপনাকে আমি পছন্দ করি। নুসরাতের তিরিক্ষি কণ্ঠের কথা ভাসল, আমাকে জিজ্ঞেস করে আপনি আমাকে পছন্দ করেছিলেন? এর দায়ভার তো আমার না, সম্পূর্ণ আপনার। নাহিয়ান শ্বাস ফেলল, বলল, আপনি আগে বসুন নুসরাত, বসার মতো পরিস্থিতি আপনি রাখলেন কোথায় পূর্ব? নাহিয়ান সে কথাই প্রত্যুত্তরে কিছুই বলল না, উঠে দাঁড়ালো। ওপাশের ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই চেপে ধরে চেয়ারে বসিয়ে দিল। নুসরাত চোখ পাকিয়ে শাসালো, কঠিন কণ্ঠে নিষেধাজ্ঞা করল, গায়ে হাত না দিয়ে কথা বলুন। নাহিয়ান চেয়ার থেকে নুসরাতকে টেনে এনে বসালো তার পাশে। চোখ বন্ধ করে সময় নিল, তারপর তাকালো সরাসরি নুসরাতের চোখে। চোখ দুটো তাকাতেই ছিল তার দিকে। চোখাচোখি হলো নিমিষেই, যেন জ্বালিয়ে আঙ্গার করে দিবে। নাহিয়ান সেসবে তোয়াক্কা করল না, স্পষ্ট কণ্ঠে জানালো, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মত কি এই বিষয়ে? বিয়ের প্রস্তাবের উত্তর সেকেন্ডের ভেতরে আসলো। আমি এর আগেও এই বিষয় নিয়ে আমার মত জানিয়েছি, আমি আবারও জানতে চাচ্ছি। নাহিয়ানের এই প্রশ্নাত্মক। নুসরাত সেদিকে ফিরেও তাকালো না, বলল, আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই আমি। নাহিয়ান তাতে দাঁত চেপে হিসিসে বলল, সমস্যা কোথায় আপনার? আরসের অপেক্ষায় এখনো বসে আছেন? ওকে চান আপনি? বলুন, বলুন। নুসরাতের কঠোর স্বরে নাহিয়ানের নাম ডেকে উঠল, পূর্ব, আপনি? অতি উৎসাহী কণ্ঠে নুসরাতের কথা ফুরানোর আগের জন্য সে তাড়া দিল, হ্যাঁ কি আমি খারাপ এটা বলবেন? নুসরাত মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নাহিয়ান তর্ক করল, আমার দিক থেকে এভাবে মুখ ফেরাবেন না নুসরাত, আমি এই বিষয় সহ্য করতে পারি না। নাহিয়ান থামলো সেকেন্ড কয়েকের জন্য, নুসরাতকে জিজ্ঞেস করল, আপনাকে আমি গত 6 বছর ধরে কতবার বিয়ের প্রস্তাব দিয়েছি? আপনার কাছে তার হিসেব আছে? নুসরাত সে কথারও উত্তর দিল না, মুখ ঘুরিয়ে রাখলো অন্যদিকে। নাহিয়ানই বলল, 494 বার। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আর কতবার আপনি আমাকে ফিরিয়ে দেবেন? দলে এতবার মাথা ঠুকালেও তো দেওয়ালে এক চিল ফাটলের সৃষ্টি হয়। আপনার মনে আমার জন্য একটুও হলো না? সিমেন্টের মতো জায়গায় অটল থাকা শক্ত মানুষের উত্তর আসলো, না। নাহিয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না, টেবিলের উপরে হাত টেকিয়ে বসে রইল অনেকক্ষণ। নুসরাত সেই যে তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর ফিরেও তাকায়নি। ট্রান্সপারেন্ট গ্লাসের আশেপাশে চেয়ে আছে। বহু পূর্বে করা অর্ডার ওয়েটার এনে রেখে গেল টেবিলের ওপরে গোলাপি রঙের অতিরিক্ত হুইপ ক্রিম দিয়ে তৈরি করা এক টুকরো কেক। নাহিয়ান ঠেলে দিল নুসরাতের দিকে, মৃদু আওয়াজ করে বলল, নিন খান। নাহিয়ানের টাকে চোখের পলক খুলল না, সে চেয়ে রইল বিকালের শেষের আলোর দিকে। আবারও লোকটার স্বর ভেসে এলো, খাবারের ওপর রাগ করতে নেই, খান। খাবো না। খেয়ে ফেলুন নুসরাত, আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? আমি কোথায় দিলাম? আপনি দিচ্ছেন না? প্রশ্ন শেষ করে নাহিয়ান শ্লেষাত্মক ভঙ্গিতে অট্টস্বরে হেসে উঠল। নুসরাতের থেকে আসলো উত্তর সেকেন্ডের ভেতর, না, আপনি নিজ উদ্যোগে তা নিজে করে নিচ্ছেন। যান, সব দায়ভার আমার, এবার খেয়ে ফেলুন। নুসরাত দু হাতে টেবিলের উপরে রেখে নাহিয়ানের দিকে তাকালো। মলিন দু চোখের দিকে তাকিয়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার জন্য আমার কষ্ট হয় পূর্ব। কেন আমার মতো একটা মেয়ের পিছু নিয়েছিলেন? কখনো সময় আছে? এখনো সময় আছে। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুন্দর জীবনযাপন শুরু করুন। সম্ভব না। নুসরাত অতিরিক্ত হুইপ ক্রিম মিশ্রিত কেকটা নিচ্ছে না দেখে নাহিয়ান বলল, পেস্ট্রি না খেলে আমি খাইয়ে দেব, আপনি নিশ্চয়ই সেটা পছন্দ করবেন না?
নুসরাত কথা বাড়ালো না, চামচ দিয়ে পেস্ট্রির এক টুকরো মুখে ঢোকালো। বলল, ভদ্রলোক হয়ে উঠুন, খারাপ কাজ ছেড়ে দিন। নুসরাত আরও কিছু বলবে তার আগেই কেটে দিল নাহিয়ান। বলল, ছেড়ে দিব খারাপ কাজ, সব ছেড়ে দেব, আপনি যা বলবেন তাই করব। কিন্তু নুসরাত শুধালো, কিন্তু কি? আমার হয়ে যান, আপনার জন্য আমি সব ছেড়ে দেব, আমাকে বিয়ে করে ফেলুন। নুসরাত হাসলো ঠোঁট পাকিয়ে, আগের তুলনায় কিছুটা স্বাস্থ্য ভালো হয়। গলাটা ফুলে উঠল, নাহিয়ানের কাছে দেখতে আকর্ষণীয় লাগলো। বিয়ে করব কিভাবে বলুন পূর্ব, আমি তো বিবাহিত। আপনার ডিভোর্স হয়ে গেছে, তবুও খারাপ দেখায় না একজন ছেড়ে যেতেই আরেকজনের ঘাড়ের উপরে চড়ে বসা? আমার কাছে বিষয়টা লজ্জাজনক মনে হয়। বিয়ে করা কোনো জরুরি ফ্যাক্ট না আমার কাছে। বিয়ে করে লাভ কি? নাহিয়ান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, বলল, বিয়ে করা আপনার কাছে জরুরি ফ্যাক্ট না নুসরাত। সমাজে ডিভোর্সি নারীদের মানুষ সহজে চোখে নেয় না। এই বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। যেহেতু আমার নাতি বাতি মন সংগ্রাম করেছে এই বিষয়ে কথা বলে, তাই শর্ট করে একটা কথা বলি। ডিভোর্সি নারীদের যেহেতু সমাজ সহজ চোখে নেবে না, তাহলে পুরুষকে কেন নেবে? দুজনেই সমান চোখে দেখা উচিত। কিন্তু এমন হয় না আমাদের সোসাইটিতে। তারা শুধু মেয়েটাকে এর দায়ভার দেয়, ছেলেটাকে দেয় না। প্রকৃতপক্ষে দুইজনই সমান দোষী। কথা শেষ করে নুসরাত হাত ঘড়ির দিকে তাকায়, সময় দিল নিয়ে। সন্ধ্যা 6টা বাজে। বাইরে ঝাঁজ নেমেছে অনেক আগে। দ্রুতটাও কুঁচকে যায়। এত তাড়াতাড়ি এত সময় গেল কিভাবে? চলে যাওয়ার সময় হয়ে এসেছে ভেবে উঠে দাঁড়াই সে। নিজের হান্টার গ্রিন কালার হ্যান্ডব্যাগটা তুলে নেয় হাতে, চোখের চশমা দেখে এটি নিয়ে নাহিয়ানের দিকে তাকাই। বলে, আমাদের কাছে যদি আরেকটু সময় থাকতো তাহলে এই বিষয় নিয়ে দীর্ঘ আলাপে বসতাম। আজ উঠি তাহলে, অনেক দেরি হয়ে যাচ্ছে। কথা শেষে ওয়েটারকে ডাক দিয়ে বলে, এক্সকিউজ মি। ওয়েটার এগিয়ে আসতেই নুসরাত কার্ডটা এগিয়ে দিল। নাহিয়ান বাধা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করলো, তা খাটলো না নুসরাতের ওপরে। সে চোখ পাকিয়ে বলল, আজ আমার পক্ষ থেকে ট্রিট, কিছু খেতে চাইলে অর্ডার করে ফেলুন ঝটপট। নুসরাত নাসিরের পক্ষ থেকে এরূপ অফার আসে খুব কমই। আমি খুব ওই টাকার বিষয়ে হিসাবে। নাহিয়ান দুপাশে মাথা তুলালো, সে কিছু অর্ডার করবে না বলে শুধালো, আমার প্রস্তাবের উত্তর কি? ঠোঁটেলিয়ে হেসে মুখ ফিরিয়ে নিল। পিএএস মেশিনে কার্ড দেওয়ার আগেই ওয়েটার জানালো, ম্যাম বিল পে করা হয়ে গেছে, আপনাকে পে করা লাগবে না। নুসরাত কথা বাড়ালো না, হ্যান্ডব্যাগ বকল দাবা করে এগুলোর সামনে। পিছু থেকে নাহিয়ান তার যাওয়ার দিকে তাকিয়েও রইল। মার্বেল টাইলসে ঘর্ষণ তোলা লুই বুইটন এবং স্টিলের শব্দ হারিয়ে গেল বাতাসের সাথে। তার সাথে মিলিয়ে গেল নুসরাত নাসিরের গায়ের সুগন্ধি। তখনই চারিদিক থেকে ভেসে আসলো মাগরিবের আজান। নাহিয়ান হাসলো। এই তো শেষ দেখা ছিল তাদের। সেদিনের দেখাটা আরেকটু দীর্ঘ হলে মন্দ হতো কি? হতো না। নুসরাত নাসির বেঁচে থাকলে কি পৃথিবীর অবসান ঘটতো না? তাহলে কেন নুসরাত নাসির হারিয়ে গেল? নাহিয়ানের সেই প্রশ্নে তার মনের ভিতরে রয়েই গেল, উত্তর আসে না। ফজরের আজানের শব্দ আসলো তার মধ্যেই। উঠে বসে সে শক্ত খাটিয়াই থেকে ছোটোখাটো জানালার ওপাশ থেকে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে তারারা উকি দিচ্ছে, যেন উজ্জ্বল নক্ষত্রগুলো মিটমিটিয়ে হাসছে। কয়েকদিন ফুটে যাবে প্রজ্বল্যমান দীপ্তির মতো লাগছে। চার দেওয়ালের আড়ালে থাকা শিকের মধ্যে দিয়ে সে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে দেখতে নাহিয়ানের মনের কোণে কারো চোখে কথা মনে পড়ল। উজ্জ্বল নক্ষত্রের মতো সেই চোখগুলো। অন্ধকার দেখলো মনে হয় কুচকুচে কালো মণি। আলোর ছটা পড়লে মনে হয় সামান্য বাদামি সৌন্য দৃষ্টিতে তাকিয়ে রইল উপরের দিকে। ঠোঁটে হাসির ছোটা। সামনে দেখতে পেল এক ঝলক নুসরাত নাসিরের। সে ঠোঁট এলিয়ে হাসলো। আজকাল এমন বিভ্রম একাধিকবার হয়। হাঁটতে বসতে দেখতে পাই। মেয়েটার মুখ এত আকর্ষণীয় ঠেকে চেহারাটা শব্দ পালন করা মুশকিল ভীষণ। হাজার স্মৃতি মনে করা নাড়লেও। এই তো সেদিন তার আর নুসরাত নাসিরের দেখা হয়েছিল। এই সেই দিনই তো তাদের আলাপ হয়েছিল। এই তো সব হলো সেদিন। বোঝার জো নেই, এত তাড়াতাড়ি 5টা বছর কেটে গিয়েছে চোখের পলকে। সময় এত তাড়াতাড়ি কেন কেটে যায়? সময় না কাটলে তো এত তাড়াতাড়ি নুসরাত নাসিরের পাড়ে জমাতে নাও পারে। হাতটা তুলে চোখের উপরে রাখতে নাহিয়ানের অনুভূতি হলো তার চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট চিরে আচানক বেরিয়ে আসলো শ্লেষ মিশ্রিত হাসি। আহা করে হেসে উঠল বহুদিন পর। পাগলের মতো হাসলো, বিড়বিড় করে উঠল, নুসরাত নাসির, নুসরাত নাসির, আমার অপ্রিয় নুসরাত নাসির। আপনি যেতে যেতে আমার কারাবাস নিশ্চিত করে চলে গেলেন। আপনি আমাকে ধ্বংস করে দিলেন, আর আমি সেই ধ্বংসের এক মুঠো ছাই আপনার হাতে তুলে দিতে তৎপর হয়ে বসে আছি। আপনার আমার দেখাটা কি সৃষ্টিকর্তা আমাকে ধ্বংস করার জন্য করিয়েছিলেন? নাহিয়ান থামলো, পাগলের মতো হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে থেকেই রবের উদ্দেশ্য বলল, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি যদি আমাকে সৃষ্টি না করতেন, আমাকে জন্ম নেওয়ার না সুযোগ দিতেন,
তাহলে আমি আপনার এত সুন্দর সৃষ্টি দেখা পেতাম কিভাবে? ইউ আর বেস্ট প্ল্যানার আল্লাহ, আই লাভ ইউ। নাহিয়ান ঠান্ডা পানি দিয়ে অজু করলো সময় নিয়ে। পায়ে পানি ঢাললো, পশ্চিমের দিকে মুখ করে দাঁড়ালো। ঠোঁটে কিঞ্চিত হাসি তার। দীর্ঘ সময় নিয়ে সে ছুড়াপাট করলো। রুকু দিয়ে সিজদায় যেতেই ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে টপটপ করে ঠান্ডা মেঝেতে পানি পড়ল। নাহিয়ানের ফিসফিসানি কথার আওয়াজে ভেসে এলো, নুসরাত নাসির কেন আমার হলো না? ওকে না পাওয়ার আক্ষেপে আমি এই সারাটা জীবন কিভাবে মেটাবো আপনি বলুন? নাহিয়ান আক্ষেপ মিশ্রিত করুণ স্বরে, সেই স্বরে ভোরের শীতলতার সাথে মিশে গেল। সে জানতে পারল না যার জন্য সে এই কারাবাস গ্রহণ করেছে, যার জন্য এই বিভ্রমে তার দিন কেটেছে, যার জন্য সে ধ্বংস হওয়ার পথে, সেই নুসরাত নাসির বেঁচে আছে, নিজের ঘরে আছে, নিজের বিবাহিত জীবনে সুখ কাটাচ্ছে। নাহিয়ান আপনার পূর্ব কোনো কিছুরই কোনাক্ষরেও টের পেল না।